নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বের শুরুতেই থাকছে গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় পালিত সোমনাথ স্বাভিমান পর্বের খবর। এছাড়াও থাকছে জ্বালানি সাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা থেকে শুরু করে দিল্লিতে আনারস উৎসব, ব্যবসায়িক সংস্কারে ত্রিপুরার ঐতিহাসিক সাফল্য সহ নানান খবর। গুজরাটের ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যেও পালিত হয়েছে সোমনাথ স্বাভিমান পর্ব। আগরতলার শিববাড়ি প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভগবান শিবের পুজো ও আরাধনা করেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক। শৈব তীর্থের অন্যতম পীঠস্থান হল গুজরাটের সোমনাথ মন্দির। গজনী মোহাম্মদের আমল থেকে শুরু করে বহুবার এই মন্দিরের উপর আক্রমণ সংঘটিত হয়। ভারতের সাংস্কৃতিক আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়, যা উদ্বোধন হয়েছিল ১৯৫১ সালে। মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ রাজ্যেও অনুষ্ঠিত হয় সোমনাথ স্বাভিমান পর্ব। আজ ছিল তার ৭৫তম বর্ষপূর্তি। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় এই দিনটি পালিত হচ্ছে। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলা সেন্ট্রাল রোডের শিববাড়ি প্রাঙ্গণে। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি থেকে মহিলারা কলসিতে করে জল এনে এক শোভাযাত্রার মাধ্যমে তারা শিববাড়ি প্রাঙ্গণে উপস্থিত হয়। তারপর মুখ্যমন্ত্রী সেখানকার ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। সেখানে সোমনাথ মন্দিরের উপর একটি চিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভগবান শিব ঠাকুরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের প্রথম হল সোমনাথ। ১০২৬ সালে এই মন্দিরের উপর প্রথম আক্রমণ সংঘটিত হয়। আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন ও আস্থার এই পীঠস্থানের মর্যাদা রক্ষায় পুনর্নির্মাণ করা হয়। তাই ইতিহাসকে জানার জন্য এই ধরনের স্বাভিমান কর্মসূচিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নিজের ইতিহাসকে সম্মান করা এবং ঐতিহ্যকে নিয়ে আমাদের গর্ববোধ করা এবং এই যে সাংস্কৃতিক বিরাসত, সেটাকে সেই পরিচয়কে মর্যাদা দেওয়া। এতে করে আমরা যে জাতি, তার নিজের ইতিহাস আমরা আমাদের ভবিষ্যতের যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের ভবিষ্যতের পথও কিন্তু আমরা হারিয়ে ফেলি। আগামী প্রজন্মের কাছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া উচিত। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের যে সনাতনীদের যে চিন্তা ভাবনা, আমাদের যে পুরনো যে ইতিহাস, সেইগুলোকে উনি বারবার আমাদের স্মরণ করাচ্ছেন এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলার জন্য নানা সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা গুজরাটের সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তা রাজধানীতে বসে প্রত্যক্ষ করেন। গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের অঙ্গ হিসেবে এদিকে খয়েরপুরের সেবাধামেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ পূর্ব চাম্পামুড়ার খয়েরপুরের ত্রিপুরেশ্বর মন্দির সেবাধামে সকালে কলসযাত্রার পর শিবের জলাভিষেক করেন ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ শীল। এরপর ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে গুজরাটের সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুম্ভাভিষেক ও পূজার্চনা সরাসরি সম্প্রচার করা হয়। এই সম্প্রচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেন খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। মন্ত্রী বলেন, সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে এই সনাতন ধর্মকে রক্ষা ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চলছে। ১৯৫১ সাল থেকে নতুনভাবে সর্দার প্যাটেলের ইচ্ছা শক্তিতে আমাদের এই সোমনাথ টেম্পল গুজরাটে যে অবস্থিত, তার নতুন করে পথ চলা শুরু হয় এবং আজকে
ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের প্রতিটি দেবভূমি, ভারতের প্রতিটি মন্দির, আমাদের হিন্দুদের বিচারধারার যে পীঠস্থান, সেই মন্দিরগুলোকে বিশ্ববাসীর কাছে, হিন্দু ধর্মের কাছে, সনাতনীদের কাছে নতুন করে তুলে ধরার প্রয়াস করা হচ্ছে। আমরাও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন মণ্ডলে এই অনুষ্ঠানে মোদিজিকে লাইভ সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরাও এই কর্মসূচিতে এখানে সামিল হয়েছি। জ্বালানি সাশ্রয়ের বিষয়ে রাজ্যবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হয়েছে। জ্বালানি সাশ্রয়ের নিরিখে অফিস চলাকালীন সময়ে রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে 50% উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাকি 50% কর্মচারী বাড়ি থেকেই দাপ্তরিক কাজ করবেন। আজকে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করেছি যাতে কাজও চলে, অথচ এটাকে নিয়ে যেন উদ্বেগ না হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে যেহেতু আমাদের কনস্ট্রেন আছে এখন বাইরের থেকে জ্বালানি আমাদের আনতে, সেই জায়গায় আমরা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমরাও সেভাবে ওনার কথায় মান্যতা দিয়ে, শুধু সরকার না, আমি দেখেছি আজকে রাস্তার মধ্যেও সাধারণ মানুষও কিন্তু সেইভাবে চেষ্টা করছে এবং আমি নিশ্চিত যে বর্তমান যে অবস্থাটা দাঁড়িয়েছে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। 50% আপনার দেখছেন গ্রুপ ডি এবং গ্রুপ সি, তাদের জন্য বলা হয়েছে যাতে মানে রোস্টার হবে, রোস্টারের মাধ্যমে 50% থাকবে বাড়িতে আর 50% থাকবে অফিসে। তো এইরকম করে করে তাদেরকে, যাতে করে সবারই তো আজকাল স্কুটার মোটরসাইকেল আছে, গ্রুপ সি ডি বা গাড়িও থাকে না, তো তারা যেন সেখানে গেলে যা সাশ্রয় হবে সেটাই লাভ। প্রধানমন্ত্রী দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন যে আমরা যেন সবাই এবং বিশেষ করে জনপ্রতিনিধিরা এবং অন্যান্য সবাই যাতে ফুয়েল কনজারভেশন সেটার উপর গুরুত্ব দেয়। কারণ আমাদের যে ফুয়েল রয়েছে এটা নির্দিষ্ট কিছু দিনের জন্য রয়েছে। আমরা যদি সবাই এই ফুয়েল কনজারভেশনের দিকে নজর দেই, একদিকে যেমন আমাদের ফুয়েল কনজারভেশন হবে, অপরদিকে আমাদের পরিবেশ ঠিক থাকবে। বিশ্বব্যাপী যে জ্বালানির সংকট দেখা দিচ্ছে ধীরে ধীরে, যদিও আমাদের দেশে মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন যে আগামী 2 মাসের মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারপরেও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যত কম খরচায় সেখানে মানুষের জীবনযাপন অতিবাহিত করা যায় এবং জ্বালানি তেলের যে ব্যবহার সেটা যত বেশি কম করা যায়। তো তার এই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের সেখানে নিরাপত্তার কাজে ব্যবহৃত যে ভেহিকলস, গাড়ি, তার সংখ্যা সেখানে কমিয়েছে।
জ্বালানি সঞ্চয়ের সময়ে রাজ্যে খাদ্য বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কোনো সংকট নেই এবং 15 দিনের পেট্রোল ও ডিজেল রাজ্যে মজুদ আছে বলে আশ্বস্ত করেছেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাইডে আরো দুটো পাম্প আপনি ভিজিট করে এসেছি, প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে আমরা পালন করি এবং এতে করে আমাদের প্রকাশ করেছিলেন। আপনার এই প্রেস ক্লাবে প্রচুর লাইন, সেই ক্ষেত্রে চাল মজুদ রয়েছে 84 দিনের, গম মজুদ রয়েছে 57 দিন 57 ডেজ, সল্ট আমাদের রয়েছে 7 দিন। আগামী কালকে সল্টের সেখানে রেক চলে আসবে, আমাদের কোয়ান্টিটি চলে আসবে আবার, সুতরাং সল্টেরও কোনো সমস্যা নেই। আমাদের যা স্টক রয়েছে 7 দিন চলবে এবং আগামী কাল বা পরশু আরেকটা কনসাইনমেন্ট আমাদের চলে আসছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের সুগার, চিনি 28 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। মসুর ডাল আমাদের কাছে যথেষ্ট পরিমাণে 34 দিনের স্টক আমাদের কাছে রেশনিং ব্যবস্থাতে আমাদের রয়েছে। কোথাও কোনো পেট্রোলের বা ডিজেলের সংকট নেই। যদি কোনো পেট্রোল পাম্পে লেখা থাকে যে পেট্রোল নেই, এর অর্থ এই নয় যে পেট্রোল নেই, হয়তো ডিপো থেকে ট্রানজিটে মানে গাড়িতে আছে, লোডিং আনলোডিং হবে। যা পেট্রোল ডিজেল আছে 15 দিন আমাদের আগামী দিনে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে রাজ্যের মানুষকে আমরা 149টা পাম্পের মাধ্যমে সেখানে সার্ভিস আমরা প্রদান করতে পারব, যে কোথাও যেন কোনো প্যানিক তৈরি না করে। ত্রিপুরার আনারসের সুনাম আজ বিশ্বজুড়ে। আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার আনারসকে আরও জনপ্রিয় করে তুলতে আগামী 27 থেকে 29 জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী আনারস উৎসব বলে জানান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। इंटरनेशनल से करना हुआ, तो हमने अभी 6 आइडियाज सोचे हैं। দুবাই আমরা দেখেছি যে वो हो जाता है। আমাদের আনারস পৃথিবী বিখ্যাত। আমাদের এটার যে সায়েন্টিফিক যে জিনিসগুলি আছে এটা অন্য আনারসে পাওয়া যায় না, বিশেষ করে কুইন থেকে, এবং সেটা আমরা প্রসেসিং সেন্টার করব এবং চকলেট তৈরি হবে আনারস থেকে। কনফেকশনারি ইউনিট আমরা করতে যাব এবং আরেক ধরনের ব্রোমোলিন এক্সট্রাকশন অর্থাৎ ইউনিট করবে, অর্থাৎ ইজিলি যেন ডাইজেস্ট হয় এই ধরনের জিনিস আমরা তৈরি করতে যাচ্ছি। এই যে 236 কোটি টাকার আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, এটা আমাদের বিশেষ করে কয়েকটা জায়গাতে আমরা মূলত জায়গাগুলি চয়েস করেছি। এই যে 236 কোটি টাকা আমরা খরচ করতে যাচ্ছি, সিপাহীজলা জেলার জম্পুই জেলা ব্লক, মোহনভোগ ব্লক, বক্সনগর ব্লক, কাঠালিয়া ব্লক। গোমতীর আমরা করতে যাচ্ছি কিল্লা, খোয়াইতে করতে যাচ্ছি পদ্মবিল ব্লক, মঙ্গিয়াকামি ব্লক, তুলাশিকর ব্লক। আমরা ধলাইতে করতে যাচ্ছি মনু ব্লক, গন্ডাতুইসা ব্লক, দুর্গাচমনি ব্লক। উনকোটিতে আমরা করতে যাচ্ছি কুমারঘাট, গৌরনগর, চণ্ডীপুর। এইসব জায়গায় আমরা করতে যাচ্ছি। এই জায়গাগুলিতে আমরা এই প্রজেক্টের ম্যাক্সিমাম টাকা খরচ হবে এবং আমরা এই যে আগামী দিনে এই যে জিনিসগুলি করতে যাচ্ছি এবং ডোনার মন্ত্রক আমাদের খুব সাহায্য করেছে। আমরা প্রজেক্ট পাঠিয়েছি, স্যাংশন দিয়েছে, স্যাংশনের মেজর অংশ দেবে ডোনার, কৃষি দপ্তর মন্ত্রক দেবে আর আমরা রাজ্য সরকার দিয়ে দেবো। এখন এত কিছু করার পরেও যাতে প্রচার যেতে পারে, সেই জন্য আমাদের কৃষকরা যাতে বেশি পয়সা পেতে পারে, সেই জন্য আমাদের মাননীয় সাংসদ রাজীববাবু সেখানে একটা প্রস্তাব দিয়েছেন। আমরা কেন এত কিছু আপনারা করছেন, কেন আমরা দিল্লিতে আমরা একটা আন্তর্জাতিক আনারস দিবস একটা আছে, সেদিন আমরা কেন করি না? এই জন্য আমরা সেখানে করতে যাচ্ছি, আমরা ব্যাপকভাবে করতে যাচ্ছি। সেই জন্য আজকে এটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে রাজীববাবু তো ছিলেনই, আমাদের দপ্তরের সেক্রেটারি এগ্রিকালচার, উনি ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার হর্টিকালচার সহ ওনার টিম ছিল, প্লাস আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা ছিল, আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, আরও বিভিন্ন দপ্তর ছিল। সবাইকে নিয়ে আজকে মিটিং, এই 27 তারিখের প্রোগ্রামটা যেন গ্র্যান্ড সাকসেস হয়। আমি ত্রিপুরার পাইনাপেল নিয়ে
ত্রিপুরার বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আমি কথা বলেছিলাম যে শুধু কুইন পাইনাপেল জিআই ট্যাগ করলেই হবে না, আমাদের সেন্টেড লেমন, আমাদের খাসার চাল, আমাদের যারা যেমন জিঞ্জার, এরকম যে প্রোডাক্টগুলি রয়েছে যারা আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি মানে উৎপাদন হয়, সেগুলিকেও প্রমোট করার জন্য আমি আবেদন রেখেছিলাম। তখন সমস্ত মেম্বাররা ওনারাও বলছেন যে ত্রিপুরা রাজ্যের কুইন পাইনাপেল এত সুস্বাদু, কোনো সময় আমরা সেটা কি করে আমরা খেতে পারি, কি করে পেতে পারি, তো সেটা একটা আকুতি রেখেছিলেন। আর আমি দেখেছি যে ইউপির যখন আমের সিজন থাকে, তো ইউপি গভর্নমেন্টও দেখলাম যে সেখানে আমের সিজনে আমের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল তারা করে। তো আমারও ঠিক তখন মাথায় আসলো যে না, আমারও ত্রিপুরার পাইনাপেল এত সুপ্রসিদ্ধ, বিদেশে যাচ্ছে, এত প্রমোটিং করছে, তো আমাদের দিল্লিতে কেন এই এর ফেস্টিভ্যাল হবে না। তখন আমার মাথায় আসার পর মাননীয় মন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও চর্চা করেছি। অন্যদিকে ব্যবসায়িক সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। ভারত সরকারের ক্যাবিনেট সচিবালয়ের নেতৃত্বে দ্বিতীয় পর্যায়ে সমস্ত অগ্রাধিকার ক্ষেত্র সফলভাবে সম্পন্ন করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে রাজ্য। यूज या लैंड डाइवर्जन आपको लेने की परमिशन बताएंगे। तो बिजनेस रिफॉर्म गवर्नमेंट का कोई परमिशन लगता है, सर्टिफिकेट लगता है, अप्रूवल लगता है, तो वो प्रक्रिया सहज करना, सरल करना, तो ये पिछले 10 सालों से ये प्रक्रिया पूरे देश में चालू है। जैसे त्रिपुरा में अभी नेशनल हाईवे, रेलवे, बैंकिंग, इंटरनेट, मोबाइल कनेक्टिविटी, ये जो इंफ्रास्ट्रक्चर अभी करीब करीब सैचुरेट हुआ है, तो इसका इस्तेमाल करके यहाँ पे ज़्यादा से ज़्यादा बिजनेस आ जाए, इन्वेस्टमेंट आ जाए, और जो गवर्नमेंट के अप्रूवल और परमिशन लेने के लिए कम से कम समय लगे और कम से कम प्रयास में सब काम हो, तो ये इसका उद्देश्य है। तो मैंने जैसे बताया कि 10 सालों से ये काम चालू था, तो नेक्स्ट तो जब ये आप देखिए स्लाइड पे आपको आप देख पाएंगे 2016 में जैसे हमारा रैंक पूरे देश में 22 था, फिर बाद में 25 था, 2019 में सबसे कम 29 रैंक था। तो उसके बाद हमने जो इंडस्ट्री और कॉमर्स डिपार्टमेंट में हमने काम चालू किया, आपने सुना होगा एक हमने एक सिंगल विंडो बनाया, एक स्वागत नाम का सेल है और एक पोर्टल भी है। उसमें आपको जितने परमिशन चाहिए आप एक ही जगह में आप अप्लाई कर सकते हैं, एक ही फॉर्म भरना पड़ेगा और एक ही जगह आपको फीस भरनी पड़ेगी। तो इसका एक स्वागत का एक्ट भी बना, पोर्टल बना, और फिर ये सब हमारा सरलीकरण काम चालू हुआ। तो आपने देखा कि 2020, 2022, 2024 में तो हमने पूरे देश में अच्छा 94% तक हम लोग चले गए। कहाँ हमारा रैंक 29 था, 36 स्टेट्स और यूनियन टेरिटरी है, 36 में 29 रैंक, इतने कम लेवल पे हम लोग थे। तो इस प्रयास में नेक्स्ट तो अभी जैसे 2022 में जो हमने काम किया उसका भी हमें एक नेशनल अवार्ड मिला नेक्स्ट, और अभी 2024 का भी अवार्ड लास्ट ईयर हमारे माननीय मंत्री महोदया शांतना चकमा मैडम ने जाके दिल्ली में अवार्ड लिया। 2027 সালের জনগণনায় আগামী 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হবে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ, আর মূল জনগণনা বা আদমশুমারির কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা চিরঞ্জীব ঘোষ। ত্রিপুরাতে আমরা সেন্সাস শুরু করছি
1 অগাস্ট 1 মাসব্যাপী একটা সেন্সাসের প্রথম পর্যায়ে কাজ হবে, যেটা মূলত HLO হাউস লিস্টিং অপারেশনস। এখানে আমাদের স্বীকৃত ইনুমারেটর যারা আছেন, যারা ত্রিপুরা সরকারের কর্মচারী হবেন, ওনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন এবং 33টা প্রশ্নের উপর ওনারা তথ্য কালেকশন করবেন। এই 1 অগাস্টের কাজের ঠিক আগে থেকে 15 দিন, মানে 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এইবারের সেন্সাসের জন্য প্রথমবার সেলফ ইনুমারেশন খোলা হচ্ছে। সেলফ ইনুমারেশন দিয়ে ভারতের প্রত্যেকটা নাগরিক ওনাদের নিজস্ব গণনায় অংশগ্রহণ করতে পারেন নিজেরাই। এটা এবারের সেন্সাসের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, এবারের সেন্সাসটা পুরোটাই ডিজিটাল, কোনো রকমের কাগজপত্রের ব্যবহার এখানে হবে না। যারা ইনুমারেটর এবং সুপারভাইজার নিয়োগ হবেন, যারা ত্রিপুরা সরকারের কর্মচারী, ওনারা ওনাদের ব্যক্তিগত মোবাইলের মাধ্যমে এই ইনফরমেশনগুলি কালেক্ট করবেন। সেন্সাস মূলত দুটো পর্যায়ে হবে। প্রথম পর্যায় 1 অগাস্ট থেকে 30 অগাস্ট পর্যন্ত, যেটা মেইনলি বাড়ি গণনা এবং আর্থসামাজিক পরিস্থিতির একটা পরিমাপ করা, যেখানে 33টা কোয়েশ্চেন থাকবে। দ্বিতীয় পর্যায়ের কাজ পুরো দেশের সঙ্গে ত্রিপুরাতে একসঙ্গে হবে ফেব্রুয়ারি মাসে, যেটা হবে আদমশুমারি নামে যেটা আমরা জানি, লোক গণনা। এইবার সেন্সাসের যেটা সেট আমরা করেছি, আমাদের ত্রিপুরা সরকার যেটা করেছেন, এটা হলো চিফ সেক্রেটারি স্যারের অধীনে আমাদের সেক্রেটারি প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের, উনি হলেন নোডাল অফিসার। ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হলো নোডাল ডিপার্টমেন্ট। প্রত্যেক জেলা আধিকারিক মানে ডিএমএন কালেক্টররা এবং মিউনিসিপ্যাল কমিশনার এএমসি, ওনারা হলেন প্রিন্সিপাল সেন্সাস অফিসার। আর প্রত্যেক বিডিও এবং ইউএলবি আরবান লোকাল বডিজের যারা আধিকারিক আছেন, ওনারা হচ্ছেন চার্জ অফিসার। তাহলে 9 জন প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং 82 জন চার্জ অফিসারের অধীনে আমরা এই পুরো কাজটা সম্পন্ন করব। ত্রিপুরা একসময় পিছিয়ে থাকলেও গত কয়েক বছরে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত 8 বছরে রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি দারুণভাবে বেড়েছে। দূরদর্শন সংবাদ বিভাগকে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের যুগ্ম অধিকর্তা চিরঞ্জীব ঘোষ। 2017-18তে আমরা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে যেটাকে আমরা জিএসডিপি বলি, কারেন্ট প্রাইসেসে ত্রিপুরার আনুমানিক যেটা জিএসডিপি ছিল, এটা ছিল 43,715.80 crores টাকাতে। আজকের দিনে 2024-25-এ এটা এখন হয়ে বেড়ে দাঁড়িয়েছে 89,681.81 crores। মানে ধরতে গেলে আমরা প্রতি বছর প্রায় 8 থেকে 9% হারে আমাদের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে। যদি আমরা কৃষির দিকটা চিন্তা করি, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, যেটার মধ্যে আপনার কৃষি, প্রাণী সম্পদ উন্নয়ন এবং প্রাকৃতিক গ্যাস, এগুলি ত্রিপুরার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ওই ক্ষেত্রে 2017-18তে ত্রিপুরাতে ছিল প্রায় 40%, যেটা আজকে বেড়ে হয়েছে প্রায় 48%। 2017-18 সালে ত্রিপুরার মাথাপিছু গড় আয় ছিল 1,04,44 টাকা, সেটা আজকের দিনে 2024-25-এ বেড়ে দাঁড়িয়েছে 1,92,842 টাকা। অর্থনৈতিক যে আমাদের মূল্যায়ন, এতে আমরা আসামের পর দ্বিতীয় স্থানে নর্থ ইস্টের মধ্যে, এবং মাথাপিছু গড় আয়ে আমরা নর্থ ইস্টের মধ্যে 4র্থ স্থানে আছি। জনগণনা সম্বোধিত বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। জানান বিস্তারিত। फर्स्ट फेज़ जो 1 अगस्त से है, उसके लिए हमने सभी हमारे
चार्ज ऑफिसर और इनोमरेटर्स और सुपरवाइजर्स के लिए ट्रेनिंग के लिए जो मास्टर ट्रेनर्स क्रिएट करने के लिए कार्यशाला बुलाई है। सेकंड जो इम्पोर्टेंट इसमें इस बार सेंसस में है कि इस बार सेल्फ इनोमरेशन, माने कि जो घर के जो एडल्ट हैं, जो घर के जो हेड हैं, वो खुद भी 17 जुलाई से लेके 31 जुलाई तक ऐप के माध्यम से या वेबसाइट के माध्यम से सेंसस की अपनी इंफॉर्मेशन सरकार के साथ या सेंसस डिपार्टमेंट के साथ शेयर कर सकते हैं। আজকের মতো খবরের ডায়েরি এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন আরও কিছু খবর নিয়ে খবরের ডায়েরির নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।